আজকে আমরা এমন এক রাতের গল্পে ডুব দেব যেখানে বন্ধুত্ব, অ্যাডভেঞ্চারের নেশা আর এক আদিম ভয় সব যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। চলুন ফিরে যাওয়া যাক মাংপু রোডের সেই অভিশপ্ত শেষ রাতের রহস্যে। ভাবুন একবার, একটা পরিত্যক্ত বাংলো আর তার দেওয়ালে রক্ত দিয়ে লেখা এই কয়েকটা শব্দ। ঘটনার পরের দিন সকালে এটাই ছিল উদ্ধারকারী দলের পাওয়া প্রথম সূত্র। এটা আসলে কোনো হুমকি ছিল না, বরং ছিল একটা সতর্কবাণী যা এক ভয়ঙ্কর সত্যিকে সামনে নিয়ে আসছিল। যখন সাহায্য পৌঁছাল, দৃশ্যটা ছিল হাড়হিম করা। 4 বন্ধুকে পাওয়া গেল অচেতন অবস্থায়, কিন্তু পঞ্চম জনের কোনো চিহ্নই ছিল না। কি এমন ঘটেছিল ওদের সাথে? ওদের গল্পটা কিন্তু শুরু হয়েছিল কয়েকদিন আগে, খুব সাধারণ একটা প্ল্যান দিয়ে। তো চলুন ফেরা যাক একদম শুরুতে, যখন 5 বন্ধু রাহুল, অর্ক, সুমন, দীপ আর নীল শহরের ব্যস্ততা থেকে দূরে এক রাতের রোমাঞ্চের খোঁজে বেরিয়ে পড়েছিল। ওদের প্ল্যানটা কি ছিল? খুব সিম্পল। শিলিগুড়ির 5 কলেজ পড়ুয়া বন্ধু ঠিক করেছিল মংপু রোডের ধারে এক ব্রিটিশ আমলের পুরনো পরিত্যক্ত বাংলোতে রাত কাটাবে, মানে যাকে বলে হন্টেড বাংলো। লোকমুখে শোনা যেত ওই জায়গাটা নাকি সুবিধের নয়, আর এই ভয়টাই ওদের কৌতূহলকে আরও উস্কে দিয়েছিল। বিকেল 4টে মাটিগাড়া থেকে ওদের জার্নি শুরু হয়, একদম হই হই করতে করতে, গাড়িতে গান বাজনা, মজা ঠাট্টা। কিন্তু পাহাড়ি রাস্তায় সন্ধ্যা নামে খুব তাড়াতাড়ি, আর তার সাথেই আবহাওয়াটাও গেল বদলে। ঝমঝম করে বৃষ্টি আর এমন ঘন কুয়াশা নামল যে কিছুই দেখা যাচ্ছিল না। ড্রাইভার নামিয়ে দেওয়ার সময় শুধু বলেছিল, রাতে এই রাস্তায় একটু সাবধানে থাকবেন। কথাটা যেন একটা অশুভ কিছুর ইঙ্গিত ছিল। রাত 7:30টায় ওরা পৌঁছালো সেই নির্জন বাংলোর সামনে। বাংলোর ভেতরে রাত যত বাড়তে থাকল, এক অপ্রত্যাশিত অতিথির আগমনে ওদের ওই অ্যাডভেঞ্চার এক ভয়ঙ্কর দিকে মোড় নিতে শুরু করল। ঘড়িতে ঠিক রাত 12টা, বাইরে তুমুল ঝড় বৃষ্টি, আর তার মধ্যেই দরজায় টোকা দেওয়ার শব্দ। এমন একটা জায়গায় যেখানে আশেপাশে মাইলের পর মাইল কোনো জনবসতি নেই। কি আসতে পারে? এই একটা প্রশ্নই ওদের সমস্ত আনন্দ এক মুহূর্তে শেষ করে দিল। বাইরে থেকে একটা মেয়ের কান্নার মতো স্বর শোনা গেল। সে নাকি পথ হারিয়ে ফেলেছে। কি করবে ওরা? ভেতরে ভেতরে ভয় তো করছিলই, কিন্তু অন্যদিকে এই বৃষ্টিতে একটা মেয়েকে বাইরে ফেলে রাখাটাও ঠিক নয়। শেষমেশ মানবিকতার খাতিরেই ওরা দরজাটা খুলে দিল। মেয়েটা ভেতরে এসে চুপচাপ এক কোণে বসেছিল, কিন্তু কিছু একটা খটকা লাগছিল। ঠিক যেমনটা এই স্লাইডে দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরেই নীল অদ্ভুত একটা জিনিস খেয়াল করে। বাঁদিকের ছবিটার মতো ঘরের আলোয় ওদের সবার ছায়া পড়লেও ওই মেয়েটার কোনো ছায়া নেই। আর তারপর যখন মেয়েটা মুখ তুলল, ডান দিকের ছবিটার মতো ওর চোখ দুটো ওরা দেখতে পেল সম্পূর্ণ কালো। চোখের মণি বা সাদা অংশ বলে কিছু নেই, শুধু নিকষ কালো অন্ধকার। মেয়েটার মুখে একটা ভয়ঙ্কর হাসি ফুটে ওঠার সাথে সাথেই ঘরের আলো দপ করে নিভে গেল। কয়েক সেকেন্ডের জন্য শুধু আর্তনাদ আর ছোটাছুটির শব্দ। তারপর যখন আলো ফিরে এলো, তখন নেমে এসেছে এক অদ্ভুত ভুতুড়ে নীরবতা। আলো জ্বলে ওঠার পর ওরা দেখল সুমন নেই, কিন্তু বাংলোর বাইরে জানলা দিয়ে ওকে দেখা যাচ্ছে। বন্ধুরা যখন ওকে ডাকলো, সে একটা বিদঘুটে হাসি দিয়ে ঘুরে দাঁড়ালো আর বলল, আমি তো আগে থেকেই এখানে ছিলাম। তখনই ওরা বুঝতে পারল ওদের সাথে যে ছিল সে আসল সুমন ছিল না, ওটা ছিল একটা ডপেলগ্যাঙ্গার, মানে কোনো মানুষের ভৌতিক প্রতিরূপ। ওই রাতের ঘটনা কিন্তু ওখানেই শেষ হয়ে যায়নি। যারা বেঁচে ফিরেছিল, ভয় তাদের পিছু ছাড়েনি। বিশেষ করে রাহুলের জন্য দুঃস্বপ্নটা যেন সবে শুরু হয়েছিল। বাড়ি ফিরে রাহুল যখন আয়নার সামনে দাঁড়ালো, ওর রক্ত জল হয়ে গেল। ও দেখতে পেল ওর নিজের প্রতিবিম্বের ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে সেই কালো চোখের মেয়েটা, আর ওর কানে ভেসে এলো একটা হিমশীতল ফিসফিসানি, পরের বার তুই কাউকে নিয়ে আসবি। এটা কোনো দুঃস্বপ্ন ছিল না, এটা ছিল একটা নির্দেশ। এরপর থেকে রাহুলের জীবনটা যেন নরক হয়ে উঠল। আয়নায়, বন্ধ হয়ে থাকা মোবাইলের স্ক্রিনে, এমনকি নিজের ছায়ার মধ্যেও সে ওই মেয়েটাকে দেখতে শুরু করল। সারাক্ষণ মনে হতো কেউ যেন ওকে দেখছে। ওর মনে হতে লাগলো ও আসলে কখনোই সেই বাংলো থেকে একা ফেরেনি, কিছু একটা ওর সাথে চলে এসেছে। এই অসহ্য ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য বন্ধুরা একটা মরিয়া সিদ্ধান্ত নিল। ওরা ঠিক করল, যেখানে সবকিছুর শুরু সেখানেই এর শেষ করতে হবে। ওরা আবার রওনা দিল মংপুর সেই অভিশপ্ত বাংলোর দিকে। কিন্তু এবার বাংলোর ছবিটা ছিল একেবারে অন্যরকম। দরজা খোলা, ভেতরে আলো জ্বলছে, মনে হচ্ছিল যেন কেউ ওদের জন্যই অপেক্ষা করছে। ওরা ভেতরে পা রাখার সাথে সাথেই দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। ওরা বুঝে গেল এটা একটা ফাঁদ ছিল। ঘরের ভেতরে সেই মেয়েটা আবার হাজির হলো, তবে এবার ওর গলায় ছিল বহু বছরের জমে থাকা রাগ আর কষ্ট। সে জানালো, বহু বছর আগে এমনি এক বৃষ্টির রাতে সেও সাহায্য চেয়েছিল, কিন্তু কেউ তার জন্য দরজা খোলেনি। সেই রাগ আর ঘৃণা থেকেই তার এই অশুদ্ধ আত্মার জন্ম। আর তখনই ঘরের অন্ধকার কোণগুলো থেকে বেরিয়ে এলো মুখবিহীন কালো ছায়ামূর্তি। মেয়েটা শান্ত, হিমশীতল গলায় বলল, ওরা আগের অতিথি। সেই ছায়াগুলো ছিল আসলে আগের শিকারদের আত্মা। এরপর যা হলো
তা এক কথায় নারকীয়। একে একে অর্ক, দীপ আর নীল সেই অন্ধকারে হারিয়ে গেল। গল্পের শেষটা আরও ভয়ঙ্কর, কারণ এই অভিশাপ শুধু স্বীকার করেই থেমে থাকে না, এটা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এক অদ্ভুত চক্র তৈরি করেছে। পরদিন সকালে রাহুলকে রাস্তার ধারে একা দাঁড়িয়ে থাকতে দেখা গেল। একেবারে শান্ত, নির্বিকার, কিন্তু ওর চোখ দুটো আর আগের মতো ছিল না। সেগুলো এখন কুচকুচে কালো। ও আর শিকার নয়, ও এখন এই অভিশাপের নতুন বাহক। তাহলে এই অভিশাপের চক্রটা বোঝা গেল? খুবই সরল কিন্তু মারাত্মক। সাহায্যের আরতি শুনে দয়া বা করুণার বশে কেউ দরজা খুললেই অভিশাপ তাকে গ্রাস করে। হয় সে শিকার হয়, অথবা সে নিজেই নতুন বাহক হয়ে এই চক্রটাকে এগিয়ে নিয়ে যায়। মানুষের করুণাই এখানে সবচেয়ে বড় দুর্বলতা। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এই অভিশাপ শুধু প্রাণ নেয় না, শিকারের আত্মাকে নিজের অংশ করে নেয়। তাই তো বাংলোর দেওয়ালের লেখাটা বদলে যায়। এখন আমরা আরও একজন। এর মানে প্রতিটা নতুন শিকারের সাথে সাথে ওই অশুভ শক্তি আরও শক্তিশালী হয়ে ওঠে। এই পুরো ঘটনাটা আমাদের একটা খুবই অস্বস্তিকর প্রশ্নের মুখে ফেলে দেয়। আচ্ছা, যদি কিছু দরজা যেগুলো বাইরে থেকে বন্ধ মনে হয়, আসলে ভেতর থেকে কখনোই পুরোপুরি বন্ধ না হয়, এই অভিশাপটা হয়তো শুধু মংপুর রোডের ওই বাংলোতেই আটকে নেই। কে বলতে পারে, সাহায্যের আরতি নিয়ে দরজায় টোকা পড়ার শব্দ হয়তো যে কোনো রাতেই যে কোনো দরজায় শোনা যেতে পারে।